আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলছেন এবং হুমকিও দিচ্ছেন। শনিবার তেহরানে ইরানি নৌবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পেজেশকিয়ান বলেন, আমরা কোনটা বিশ্বাস করব? একদিকে তিনি শান্তির কথা বলছেন, অন্যদিকে সর্বাধুনিক গণবিধ্বংসী অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে জানিয়ে প্রেসিডেন্ট আরও বলেন, হুমকিকে ইরান ভয় পায় না, তবে আমরা যুদ্ধ চাই না। আগের দিন শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছে। ইরান জানে দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সংযুক্ত আরব আমিরাত ত্যাগের পর মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ওই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যে দ্রুত কিছু করা দরকার তা তারা জানে, না হলে খারাপ কিছু ঘটবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাব পায়নি। তিনি আরও বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কষ্টসাধ্য অধিকার ত্যাগ করবে না। ইরান নিজের বৈধ অধিকার থেকে পিছপা হবে না জানিয়ে পেজেশকিয়ান বলেন, আমরা দমন নীতির কাছে মাথা নত করিনি, তাই তারা বলে আমরা এই অঞ্চলে অস্থিতিশীলতার উৎস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত শনিবার ওমানে ৪র্থ দফার আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে, তবে ৫ম দফার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। গাজা উপত্যকায় দখলদার সেনাদের ওপর হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ সংগঠনগুলো। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস শনিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটিতে দখলদার সেনাদের একটি দলের সাথে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হয়। লড়াই শেষ ঘাঁটিতে ফেরা সদস্যরা নিশ্চিত করেছেন, গাজা সিটির আল সুজাইয়া এলাকার আল নাজ্জাস সড়কে ওই সংঘর্ষ হয়। আল কাসামের যোদ্ধারা দখলদার সেনাদের ওপর হামলা শুরু করলে তারা একটি আবাসিক ভবনের ভেতরে লুকিয়ে পড়ে। হামলায় অন্তত ২ জন দখলদার সেনা নিহত অথবা মারাত্মক আহত হয়েছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেড জানিয়েছে, গাজার পার্শ্ববর্তী কয়েকটি ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। অন্যদিকে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। রবিবার ভোররাতেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে তারা। এর রিপোর্ট লেখা পর্যন্ত ভোররাতের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে। আল জাজিরা জানিয়েছে, গত কিছুদিন ধরেই উত্তর গাজায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী, যে কারণে ওই এলাকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে শুরু করেছে। এদিকে আবারও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বিদ্রোহীরা। হামলার কারণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা রোববার সকালে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 এই খবর জানিয়েছে। বেন গুরিয়ন ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময় বাসিন্দারা বাংকারে আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায়, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখী আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। চলতি মাসের শুরুর দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত এনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। সাময়িক যুদ্ধবিরতির নতুন প্রস্তাব এনেছে হামাস। শনিবার নতুন করে আলোচনার পর গাজায় যুদ্ধবিরতির নতুন চুক্তির অধীনে আরও পণবন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। ওই প্রস্তাব অনুসারে গোষ্ঠীটি তাদের হাতে থাকা পণবন্দীদের অর্ধেককে মুক্তি দেবে। বিনিময়ে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন করে বড় ধরনের হামলা শুরুর কয়েক ঘণ্টা পরেই এই আলোচনা শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাস ৯ জন পণবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। স্কাই নিউজ আরাবিয়ার এক প্রতিবেদনেও একই ধরনের প্রস্তাবের কথা বলা হয়েছে। ওই কর্মকর্তা জানান,
নতুন চুক্তির প্রস্তাব অনুসারে গাজায় প্রতিদিন 400 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি এবং গাজা থেকে চিকিৎসার জন্য রোগীদের সরিয়ে নেবার কথাও রয়েছে। জানা গেছে, হামাসের এই প্রস্তাবের পর ইসরায়েল অবশিষ্ট সব পণবন্দীর জীবিত থাকার প্রমাণ ও বিস্তারিত তথ্য চেয়েছে। যুদ্ধবিরতি আলোচনার এই নতুন দফা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তাবিত চুক্তি নিয়ে ইসরায়েল এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে আলোচনার আগে দেশটি বলেছিল, গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বা যুদ্ধের অবসানে কোনো প্রতিশ্রুতিও তারা দেবে না। বিবিসি জানিয়েছে, হামাসের প্রস্তাবে এসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আমরা যুদ্ধেও জিতেছি, তবে শান্তি চাই। একই সঙ্গে তিনি ভারতকে শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো সহাবস্থানের আহ্বান জানান। অপারেশন বুনিয়ান ও মারসুসের সাফল্য উদযাপন উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ভারতের সাথে 3 দিনের যুদ্ধের পর ইয়ম-ই-তাশাক্কুর বা ধন্যবাদ দিবস উপলক্ষে ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে এক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, আমরা যুদ্ধে জিতেছি, কিন্তু আমরা শান্তি চাই। আমরা শত্রুকে শিক্ষা দিয়েছি, তবে আমরা আগ্রাসনের নিন্দা করি। আমরা এই অঞ্চলে অন্য উন্নত দেশের মতো শান্তিপূর্ণ ও উন্নয়নশীল পরিবেশ চাই। শাহবাজ শরীফ বলেন, 9 ও 10 মে রাতে সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ভারতের আগ্রাসনের সীমা লঙ্ঘনের পর একটি পরিমিত প্রতিক্রিয়া দেওয়া হবে। রাত 2:30টার দিকে সেনাপ্রধান আমাকে সিকিউর লাইনে বলেন, অনুমতি দিন যাতে শত্রুকে এমনভাবে আঘাত করি যে তারা আজীবন মনে রাখে। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান পাল্টা হামলা চালানোর পর সেনাপ্রধান আবার বলেন, আমরা জবাব দিয়েছি, এখন আমাদের কাছে যুদ্ধবিরতির অনুরোধ আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বিমান বাহিনীর প্রযুক্তি শত্রুকে হতবাক করেছে এবং মিত্রদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই সাফল্যের ফলে পাকিস্তানের সামরিক শক্তি এখন বিশ্বজুড়ে আলোচিত, যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, অপারেশন সিঁদুর চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেন তারা। তার এই স্বীকারোক্তির পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেছেন, আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে। এক্সে তিনি লিখেছেন, হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারত সরকার এটি করেছে। কে এটির অনুমোদন দিয়েছেন? এর কারণে আমাদের বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। সোমবার এই ফোনালাপ অনুষ্ঠিত হবে। ট্রাম্প বলেছেন, এই ফোনালাপের মূল উদ্দেশ্য হবে রক্তপাত বন্ধ করা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার সকাল 10টায় এই ফোনালাপ হবে। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকটি ন্যাটো দেশের নেতাদের সাথেও কথা বলবেন। 3 বছর পর তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্ত আলোচনা হলেও কোনো বড় অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ একটি বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, যদি পুতিন বৈঠকে আসেন তাহলে তিনিও উপস্থিত থাকবেন, কিন্তু পুতিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রাম্প এর আগেও বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রকৃত অগ্রগতি আসবে তখনই যখন তিনি এবং পুতিন সরাসরি সাক্ষাৎ করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। পেসকভ তাস নিউজকে বলেন, আলোচনা চলছে। অন্যদিকে ট্রাম্প তার পোস্টে লেখেন, আশা করি এটি ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে, আর এই ভয়াবহ যুদ্ধ যেটা কখনোই শুরু হওয়া উচিত ছিল না তার অবসান ঘটবে। ইউরোপের নেতারাও যুদ্ধের অবসানে অন্তত 30 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। অবশ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে সম্ভাব্য এই ফোনালাপে যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে সরাসরি বৈঠকের বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি বলছে, ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির পক্ষপাতী হলেও মস্কো এখন পর্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। তবে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে এক ফোনালাপে মস্কো ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে।
পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে জনপ্রিয় এক ইউটিউবার সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। তার বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত জ্যোতি ২০২৩ সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, নাম ট্রাভেল উইথ জো। সেখানে মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন তিনি। তার সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের দাবি, পাকিস্তানের গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র ভারতে তৈরি হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। এ চক্র মূলত পাঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে। সেই সূত্র ধরেই পুলিশ জ্যোতি সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। জ্যোতি ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন। ওই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয়। গুপ্তচর বৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই পাকিস্তানি কর্মকর্তা দানিশকে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় তদন্তকারীদের সন্দেহ, ভারতের বিভিন্ন স্থানের সংবেদনশীল তথ্য পাকিস্তানের কাছে পাচার করতেন জ্যোতি মালহোত্রা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হরিয়ানার শিখ ছাত্র, যে পাকিস্তানে তীর্থযাত্রায় গিয়ে গুপ্তচরদের সাথে জড়িত হন। সে পাকিস্তানি গোয়েন্দাদের কাছে পাতিয়ালা ক্যান্টনমেন্টের ভিডিও পাঠিয়েছে। এছাড়া আরেকজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি পাকিস্তানি গোয়েন্দাদের পরামর্শে একটি প্রতিরক্ষা মেলায় গিয়েছিলেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।